বড় বোনের সাথে ভুলভাল বাজি ধরার পর ইগো স্যাটিসফাই করতে যেয়ে আমাদের গল্পের নায়ক চেঙ্গাপুতা গ্রামে যাওয়ার জন্য রাজি হয়। গত পর্বে এই পর্যন্তই ছিল ঘটনা। চলুন তাহলে আমরা দেখি আজকের পর্বে কী হয়। তারা কি সত্যি সত্যি চেঙ্গাপুতায় যায়? হয়টা কি আসলে? চেঙ্গাপুতায় গেলেও তারা টিকে থাকে কিভাবে? চলুন তাহলে বেশি কথা না বলে শুরু করে দিই। চেঙ্গাপুতা ভ্রমণের জন্য আমাদের কী কী নিতে হবে যখন ঠিক করলাম, তখন আমি আর রঞ্জু একটা লিস্ট তৈরি করলাম। আমি মনে মনে আশা করেছিলাম আব্বু না হয় আম্মু আমাদেরকে কাউকেই এই নির্জন গ্রামে একা একা যেতে দেবে না। কিন্তু জালু মামা কিভাবে জানি তাদেরকে রাজি করিয়ে ফেললেন। এমনকি আব্বু খেতে বসে বসে বলেই ফেললেন, আমাদের দেশটা আসলে গ্রামীণ দেশ। খুব কাছে থেকে সত্যিকারের একটা গ্রামকে না দেখলে এই দেশটাকে দেখা হয় না। ট্রেনের জানলা দিয়ে গ্রাম দেখা আর সত্যিকারের গ্রাম দেখার মাঝে অনেক পার্থক্য। আব্বুর এরকম ভাবের কথা বলার পর আমার তো আর কিছুই বলার নাই। আর আমার যাওয়া ঠিক হবে কি না সেটা জানার পর রঞ্জুর আর না গিয়ে ঠিক খুব একটা উপায় থাকলো না। যেহেতু আমি যাচ্ছি তাকে তো যেতেই হবে, কারণ আসল গোলমালটা তো সেই পাকিয়েছে। যাই হোক, যখন যাওয়ার দিন তারিখ সব ঠিক হয়েছে তখন আমি আর রঞ্জু ব্যাপারটাতে একটা আনন্দের ভাব দেখানোর চেষ্টা করলাম। একদিন আমি আর রঞ্জু কাগজ কলম নিয়ে বসেছি চেঙ্গাপুতা গ্রামে যাওয়ার জন্য আমাদেরকে কি কি করতে হবে সেটার একটা লিস্ট করার জন্য। কথা বলা শুরু করার পরই আমি বুঝতে পারলাম এইসব ব্যাপারে রঞ্জুর কোনো বাস্তব জ্ঞান সামান্যতম নাই। কারণ সে শুরু করলো এভাবে, আব্বুর একটা সুন্দর ক্যারি অন লাগেজ আছে, তার তলায় চাকাও আছে, উপরে হ্যান্ডেল টেনে বের করা যায়, আবার ভেতরে ঢুকিয়েও ফেলা যায়। আব্বু বলে এই সব জিনিসপত্র ইরাতে করে নিয়ে যেতে হয়। আমি হতাশভাবে মাথা নেড়ে বললাম, শোন, তুই একটা আস্ত গাধা। কেন? আমি গাধা কেন? তুই মোটেও প্লেনে করে যাচ্ছিস না রঞ্জু। জালু মামা বলেছে ট্রেন, বাস আর নৌকায় করে যেতে হবে, আর শেষ অংশ পায়ে হেঁটে। আর তুই চাকা লাগানো সুটকেস নিয়ে রওনা দিবি? তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? তাহলে আমি জিনিসপত্র কিসে নেব? কোনো জিনিসপাতি নিবি না? এই ছোট ব্যাকপ্যাকে যে জিনিসগুলো না হলে না সেরকম কিছু একটা নিয়ে নিবি। তাহলে কি নিব? এই ধর প্রথমে একটা চাদর। চাদর? চাদর কেন? কারণ তুই কোথায় ঘুমাবি জানিস না। যে কোনো জায়গায় একটা চাদর বিছালে বিছানা হয়ে যায়। অর্ধেক চাদরে ঘুমাবি, বাকি অর্ধেক শরীরের উপর দিয়ে নিবি। তাহলে সাপ ব্যাঙ কিছুই ঢুকতে পারবে না। সাপ ব্যাং? আরে আমি তো কথার কথা বললাম, মানে শীত লাগলে চাদর মুড়ি দিয়েও থাকা যায়, সাপ ব্যাঙ থাকবে না। রঞ্জু মেনে নিল। তারপর জিজ্ঞাসা করলো, আচ্ছা শোন, কত বড় টাওয়েল নিব? আমি মাথা নাড়লাম। আরে না না, টাওয়েল না, টাওয়েল না। টাওয়েল ভিজে গেলে শুকায় না, আর টাওয়েল অনেক জায়গা নেই। তাহলে গোসল করে গা মুছবো কেমন করে? প্রথমে চেষ্টা করতে হবে গোসল না করে ভ্রমণটা শেষ করে দিতে। রঞ্জু তার মুখটা বিকৃত করে কেমন জানি আমার দিকে তাকালো। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে বাবা, মানে যদি গোসল করতেই হয় তাহলে শরীর মোছার জন্য নিতে হবে গামছা। গামছা? হ্যাঁ, লাল গামছা। রঞ্জু একটু ভুরু কোচকায়। লাল গামছা? লাল গামছা। কারণ গামছা হচ্ছে অ্যাডভেঞ্চার করার জন্য সবচেয়ে কাজের জিনিস। দেখিসনি যারা অ্যাডভেঞ্চারে বের হয় তারা গলায় গামছা ঝুলিয়ে থাকে। কিচ্ছু জানিস না তুই। রঞ্জু মাথা চুলকালো। আমি বলতে থাকলাম, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা সবাই মাথায় গামছা বেঁধে নিত। দেখিসনি ছবিতে? গ্রেনেড নিতে হলে গামছায় পেঁচিয়ে কোমরে বেঁধে নিত। কিচ্ছু জানিস না তুই। রঞ্জু মাথা নাড়ল। স্কুলের স্পোর্টসের দিন আমরা যখন যেমন খুশি তেমন সাজো সেজেছিলাম, ছেলেরা যারা মুক্তিযোদ্ধা সেজেছিল তারাও সবাই গামছায় বেঁধেছিল। আমি বললাম, শোন, গামছা দিয়ে তুই গা মুছতে পারবি, রোদ লাগলে মাথায় দিতে পারবি, ঠান্ডা লাগলে গলে মাফলারের মতো বাঁধতেও পারবি। কোনো কিছু নিতে হলে গামছাকে থলি বানিয়ে ভিতরে জিনিসপত্র নিতে পারবি। দরকার হলে পাকিয়ে দড়ির মতো করতে পারবি। আর ভিজে গেলেও সমস্যা নাই, 2 মিনিটে শুকিয়ে যাবে। রঞ্জু কিছুক্ষণ চিন্তা করে বলে, ঠিকই বলেছিস। একটু পরে সে আবার জিজ্ঞাসা করে, কিন্তু শোন না, লাল রঙের কেন হতে হবে? অন্য কোনো রং নিলে কি হয়? আমি দাঁত বের করে হাসলাম। তারপর বললাম, ওইটা হচ্ছে ফ্যাশন। লাল গামছা গলায় ঝুলিয়ে হাঁটাও একটা ফ্যাশন। সবাই ফ্যাশন করতে পারে, আমরা করবো না নাকি? রঞ্জু এবার মাথা চুলকায়, জিজ্ঞাসা করে, ফ্যাশন? লাল গামছা? আরে বাবা হ্যাঁ,
বিদেশি সাহেবরা ফ্যাশন করে গলায় টার বাঁধতে দেখিসনি? আমরা সেরকম গলায় গামছা ঝুলাবো। আমি যদি কোনো দিন দেশের প্রেসিডেন্ট না হয় প্রধানমন্ত্রী হয়ে যায় না, তাহলে গলায় গামছা ঝুলিয়ে জাতিসংঘে ভাষণ দিব। রঞ্জু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলে, হ্যাঁ, আমার মনে হয় না তুই প্রেসিডেন্ট না হয় প্রধানমন্ত্রী হতে পারবি। তোর ভেতরে সে মাল মশলাটা নাই। আমি একটু গরম হয়ে বললাম, তাহলে আমার ভিতরে কিসের মাল মশলা আছে? রঞ্জু বলে, আসলে তোর ভিতরে কোনো মাল মশলাই নাই, মানে এখনো জমা হওয়া শুরু করেনি। তবে যেতটুকু জমা হয়েছে তা দেখে মনে হয়। রঞ্জু কথাটা শেষ না করে থেমে যায়। আমি জিজ্ঞাসা করি, এই কি মনে হয়? থাক, বলবো না, তুই রাগ হবি। আমি একটু রেগেই বললাম, আয় রাগ হবো না, বলে ফেলতো। পাগলা টাইপের একজন লেখক হবি। আমি রঞ্জুর কথা শুনে রাগ না হয়ে খুশি হলাম। দাঁত বের করে হেসে বললাম, তুই ঠিকই বলেছিস, আমারও লেখক হওয়ারই ইচ্ছা। কোনো ভালো কাহিনী পাচ্ছি না লেখার জন্য, বুঝছিস? রঞ্জু বলে, শুধু কাহিনী না রে, তোর বানান নিয়ে অনেক সমস্যা। ভুল ভাল যে কাহিনী বানান লিখিস তুই, বাপরে বাপ, কেউ পড়বে না। আমি মুখটা একটু শক্ত করে বললাম, সত্যিকারের লেখকরা কেউ বানান জানে না, যা ইচ্ছা তাই লেখে। প্রুফ রিডাররা ঠিকঠাক করে বানান করে দেয়, বুঝছিস? রঞ্জু একটু মুখ ভাঙচিয়ে বলে, হ্যাঁ তোকে বলেছে, আমি জানি, কাজ করা জানিস তুই। আমাদের কথাবার্তা পুরোপুরি ভুল থেকে রওনা দিচ্ছিল বলে আমি আবার থেমে গিয়ে সঠিক আলোচনায় ফিরে এলাম। বললাম, আচ্ছা ঠিক আছে, আগে একটা লিস্টই করে নিই। চাদর আর গামছার পর আরও কিছু জিনিস লাগবে তো, তাই না? যেমন ধর ইমার্জেন্সি খাবার। খাবার? আমাদেরকে খাবারও নিয়ে যেতে হবে কেন? ওখানে খাবার নাই? আমি তখন বললাম, আরে খাবার থাকবে না কেন, 100 বার থাকবে। খাবারের দায়িত্ব জালুম আমার। আমি বলছি ইমার্জেন্সি খাবার। হঠাৎ করে ধর কিছু একটা হয়ে গেল, খাবার জোগাড় করা যাচ্ছে না, কিংবা দেরি হয়ে যাচ্ছে, খিদে মারা যাচ্ছি, এইরকম টাইমে ধর কিছু একটা খাওয়ার জন্য। রঞ্জু পাকা করে হেসে বলে, সেরকম অবস্থা আবার কেমন করে হবে? বাংলাদেশে এমন কোনো জায়গা আছে যেখানে দোকানে খাবার নাই, ফেরিওয়ালা নাই? আমি মুখ গম্ভীর করে বললাম, শোন, এই সব ব্যাপার নিয়ে আমার সাথে তর্ক করবি না। ভ্রমণ করার জন্য কিছু কঠিন কঠিন নিয়ম মানতে হয়, এইটা তার মধ্যে একটা। সেটা হচ্ছে ইমার্জেন্সি ফুড, অর্থাৎ জরুরি খাবার। রঞ্জু বলে, ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকান আর্মি রাস্তা হারিয়ে গেলে কি ইমার্জেন্সি খাবার খেত জানিস? রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, তারা হাসছে, ভয়ঙ্কর হাসি, আমার থেকেও ভয়ঙ্কর। যাই হোক, কী খেত? না মানে, রঞ্জু যখন বলল যে ভিয়েতনামে যুদ্ধের সময় আমেরিকান আর্মি রাস্তা হারিয়ে গেলে কি ইমার্জেন্সি খাবার খেত, তখন আর কি আমাদের প্রোটাগনিস্ট উত্তর দিল কি খেত, মানে প্রশ্ন করলো আবার কি খেত। একটা গরু পেলে তার গলার রক কেটে রক্ত চুষে খেত, খুব ভালো প্রোটিন। আমি একটু নাক মুখ কুচকে বললাম, ইয়াক, মানুষ আবার রক্ত খায় কেমন করে, ছি। রঞ্জু বলে, খোদার কসম আমি পড়ছি। উফ, এসব উল্টাপাল্টা জিনিস পড়িস বলে তো তোর আজকে এই অবস্থা রে। কী অবস্থা আমার? তোর মাথাটা আওলা ঝাওলা হয়ে গেছে। এই চুপ কর তো, হয়নি আমার মাথা আওলা ঝাওলা। আমি উল্টাপাল্টা জ্ঞানের সাগর রঞ্জুকে ছেড়ে দিলাম। বললাম, ঠিক আছে হয়নি, কিন্তু আমি ইমার্জেন্সি খাবার হিসেবে গরুর রক্ত খেতে পারবো না, তোর ইচ্ছা হলে তুই খাস। আরে আমি বলেছি নাকি আমি খাবো? আমি বলেছি আমেরিকান আর্মিরা খেত। উফ, ওরা খুবই যা খেতে পারে, যা ইচ্ছা তাই তা খাক, তার আমি খেতে পারবো না। আমি ইমার্জেন্সি ফুড হিসেবে সত্যিকারের খাবার খাবো। আমাদের ইমার্জেন্সি খাবার হবে ড্রাই ফুড, মানে শুকনা খাবার, বুঝেছিস? শুকনা খাবার মানে কি? শুকনা খাবার সবচেয়ে সোজা হচ্ছে চিড়া। চিড়া? রঞ্জু চোখ কপালে তুলে বলে, চিড়া তো রাতে পানিতে ভিজিয়ে রাখতে হয়, পরের দিন সকালে দই আর কলা দিয়ে খেতে হয়, এইটা আবার কেমন করে ইমার্জেন্সি খাবার হয়? আমি একটু মুখ বাঁকা করে হেসে বললাম, তুই কাঁচকলা জানিস, শুধু জানিস বড় লোকি খাওয়া। জানিস মুক্তিযুদ্ধের সময় 1 কোটি লোক ইন্ডিয়াতে রিফিউজি হিসেবে গিয়েছিল, জানিস? জানি এটা। তারা কি প্লেনে গেছে না গাড়িতে গেছে? হেঁটে হেঁটে গেছে। হ্যাঁ, হেঁটে হেঁটে গেছে, মাঝে মাঝে নৌকায় গেছে। 3, 4, 5, 7 দিন লেগেছে, বুঝেছিস? তখন রাস্তায় কি খেয়েছে জানিস কিছু?
রঞ্জু জিজ্ঞাসা করে, কি চিড়া খেয়েছে? হ্যাঁ, চিড়া খেয়েছে। কিভাবে খেয়েছে? কোথায় ভিজিয়েছে? আমি মুখ গম্ভীর করে বললাম, ভিজায়নি, এক মুঠ শুকনা চিড়া চিবিয়ে পানিতে ঢোক গিলে খেয়েছে। ব্যাস এইটুকুই? হ্যাঁ, চিড়া পেটে গিয়ে ফুলে গেছে, পেট ভরে গেছে। এই জন্য সাথে বেশি শুকনা চিড়া খেতে হয় না, অল্প অল্প করে শুকনা চিড়া খেতে হয়, এতেই পেট ভরে যায়, বুঝেছিস? তাহলে আমাদেরকে শুকনা চিড়া নিতে হবে? আমি তো ভেবেছিলাম ভালো দেখে একটা চকলেট বার নেব। চকলেট আমার খুব প্রিয় জিনিস, তাই আমি তাড়াতাড়ি বললাম, হ্যাঁ সেটা একটা দুটো নিতেই পারিস, কিন্তু বেশি গরম হলে চকলেট গলে যায়, তখন তো আর কামড়ে কামড়ে খাওয়া যায় না, চেটে চেটে খেতে হবে তখন। রঞ্জু লিস্টিতে চকলেট লিখে আমার দিকে তাকালো, তারপর জিজ্ঞাসা করলো, আর কি নিতে হবে? আমি বললাম, ইমার্জেন্সি খাবারের সাথে লাগে ইমার্জেন্সি পানি, কিন্তু পানির ওজন খুব বেশি, তাই নেওয়া যাবে না। আধা লিটারের একটা বোতল নিলেই হবে, যখন শেষ হবে তখন আবার ভর্তি করে নিতে হবে। রঞ্জু লিখলো আধা লিটারের পানি। তারপর জিজ্ঞাসা করলো, আর কি নিব? আমি বললাম, ইমার্জেন্সি খাবার আর পানির সাথে ব্যবস্থা করতে হবে ইমার্জেন্সি ওষুধ। ওষুধ? কোন রোগের ওষুধ নিবি? ভাইরাস অ্যাটাক হলে তো অনেক সময় 2-3 সপ্তাহ পর টের পাওয়া যায়, আর তার আগে আগে থেকে কীভাবে জানবি যে কোনটা হবে? আর ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ খাওয়া তো ঠিক না। উফ, আমি বিরক্ত হয়ে বললাম, আমরা কি কলেরা, টাইফয়েড, যক্ষা এগুলোর ওষুধ নিব রে বাবা? আমরা নিব সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথার কয়েকটা ট্যাবলেট, সাথে খাবার স্যালাইনের প্যাকেট। রঞ্জু মাথা নাড়ল, বলল, বুঝতে পারলাম। লিস্টে ইমার্জেন্সি ওষুধের কথা লিখতে লিখতে বলল, আর শোন, সাথে একটু অ্যান্টিসেপটিক ক্রিমও নিয়ে নি, তাই না? ঠিক আছে, কিন্তু খুবই ছোট একটা শিশি। আর এরপর নিতে হবে চাকু। চাকু? রঞ্জু চমকে উঠে জিজ্ঞাসা করে, চাকু কেন নিব? অ্যাডভেঞ্চারে সবসময় সাথে একটা চাকু রাখতে হয়। সবচেয়ে ভালো চাকু হচ্ছে সুইস আর্মি নাইফ, লাল রঙের হয়। সেখানে শুধু চাকু থাকে না, সাথে থাকে কাঁচি, স্ক্রুড্রাইভার, এগুলাও থাকে। কিন্তু এই চাকুর অনেক দাম, আমি বড় হলে এই চাকু একটা কিনব। রঞ্জু চিন্তিত মুখে বলে, কিন্তু সুইস আর্মির হোক আর বাংলাদেশি আর্মিরই হোক, আমার আব্বু আম্মু আমাকে কখনোই চাকু ধরতে দেবে না। বড় জোর একটা পেন্সিল শার্পনার না হলে নেল কাটার নিতে পারি, আমি নেব। আমি চিন্তিত মুখে মাথা নাড়লাম, বললাম, সে তো আমাকেও ধরতে দিবে না রে। তাহলে আমরা একটা খাতা, একটা কলম, একটা অ্যান্টি কাটার নিতে পারি। অ্যান্টি কাটারকে খাতা, কলম, পেন্সিলের মতোই তো মনে হয় অনেকটা, তাই না বল? রঞ্জু একটু চিন্তিতভাবে দেখালো, তারপর লিস্টে লিখেই ফেললো। তারপর আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, বল, আর কিছু বাকি আছে? আমি মাথা নাড়লাম, আছে আছে, খুবই দরকারি 2টা জিনিস এখনও লেখা হয়নি। আবার কি দরকারি জিনিস? একটা হচ্ছে টর্চ লাইট আর একটা হচ্ছে মশার কয়েল। রঞ্জু জোরে জোরে মাথা নাড়ে, না 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 না, মশার কয়েল না, মশার কয়েল না, মশার কয়েল হচ্ছে বিষ, যেই জিনিস মশা মারে সেটা মানুষও মারে। আমি গম্ভীর মুখে বললাম, কিন্তু আমাদের কিছু করার নাই। মশার কয়েলের ধোঁয়াতে আমার নিজেরও বমি এসে যায়, কিন্তু তোর ঘরে যদি মশা থাকে তাহলে তো তুই ঘুমাতে পারবি না, তাই না? আর বেশি মশা হলে জেগে থেকেও লাভ নেই, সারা রাত এখানে ওখানে থাবড়াবি, সকালবেলা ডেঙ্গু, না হলে ম্যালেরিয়া, না হলে চিকুনগুনিয়া। রঞ্জু বলে, এই এই এক রাতে এগুলো হয় না, শোন, কয়েকদিন টাইম লাগে। চিকুনগুনিয়া হতে কমপক্ষে 4 দিন টাইম লাগে, আর ম্যালেরিয়া হতে 1 সপ্তাহ। এই হচ্ছে রঞ্জুর সাথে কথা বলার সমস্যা, যেটাই বলি ভুল ভুল বের করেই ফেলবে। আরে বাবা, এটা একটা কথার কথা বলছিলাম আমি। উল্টোপাল্টা কথা বলা ঠিক না, মানুষ তখন ভুল জিনিস জানে, বুঝতে হবে তোকে এটা। উফ, বড় বড় কথা না লিখে লিস্টের মধ্যে লাগতো টর্চ লাইট আর মশার কয়েল। রঞ্জু মুখ শক্ত করে বলল, ঠিক আছে আমি লিখলাম, কিন্তু তুই মশার কয়েল জ্বালিয়ে তুই ঘুমাবি, আমাকে মশার কয়েলের মধ্যে রাখবি না। আমি মশা ঠেকানোর লোশন নিব, দরকার হলে হাতে পায়ে মেখে ঘুমাবো আমি। আমি হাহা শব্দ করে, হাসার মতো শব্দ করে বললাম, তুই জানিস তোর ওই মশার লোশন মশা ঠেকাতে পারবে? তাও আবার গ্রামের তেজি তেজি মশা, জন্মেও পারবে না। রঞ্জু বলল, সেটা দেখা যাবে। ঠিক আছে, আমি এখন লিখলাম টর্চ লাইট, তাই তো? আমি দীর্ঘশ্বাস ফেললাম, লিখে লাভ নাই, এখন পৃথিবী থেকে টর্চ লাইট উঠে গেছে, আমাদের বাসাতেই কোনো টর্চ লাইট নাই। এখন সবার কাছে স্মার্টফোন, আর স্মার্টফোনে থাকা টর্চ লাইট। আমাকে তো স্মার্টফোনই ধরতে দেয় না, আব্বু আম্মু এখনও সেই পুরান মডেলেরই মানুষ থেকে গেছে। আমাদের বাসাতেও নাই, তবে বড় একটা চার্জার লাইট আছে, আমি সেটা নিবনি। চার্জারে চার্জ চলে গেলে আর চার্জ করতে পারবি না তো, টর্চ লাইটই লাগবে।
রঞ্জু চিন্তিত মুখে বলে, তাহলে কি নিব? একটা মোমবাতির একটা ম্যাচ নেওয়া যেতে পারে। রঞ্জু মাথা নাড়ে এবং বলে, গুড আইডিয়া, মোমবাতি আমার খুব ভাল লাগে। তবে বাতাস থাকলে সমস্যা রে, কিন্তু ঘরের ভেতরে মোমবাতি খুব কাজে লাগে কিন্তু। রঞ্জু তার পুরা লিস্ট দেখে খুশি হয়ে বলল, দরকারি সব জিনিস লেখা হয়ে গেছে, এখন বল কয় সেট কাপড় নেব? আমি চোখ কপালে তুলে বললাম, কয় সেট মানে? এক সেট পরে থাকবে আর আরেক সেট এক্সট্রা, আর বাড়তি জামা কাপড় নেওয়ার কোনো ঝামেলা করবি না। ঝামেলা মানে? ঘুমাবো কি পরে? স্লিপিং স্যুট, ঘুমের কাপড়? ও বাবা, লাট সাহেবের আবার ঘুমানোর জন্য স্লিপিং স্যুটও লাগবে? বাবা গো বাবা, ঢং দেখে বাঁচি না। যেটা সারাদিন পরে থাকবো ওটা পরে ঘুমাবি। অ্যাডভেঞ্চারে কোনো বাড়াবাড়ি করতে হয় না রঞ্জু। গেঞ্জি আন্ডারওয়্যার কয়টা নিতে পারিস, কিন্তু এর থেকে বেশি আর কিছু না। জামা কাপড় ময়লা হয়ে গেলে? ময়লা হলে হবে, সমস্যা কি? খুব বেশি ময়লা হলে ধুয়ে নিবি। একটা সাবান নিতে পারিস বড় জোর। টুথব্রাশ, টুথপেস্ট নেই? তোর লাগলে নিতেই পারিস, আমি ঠিক করেছি আমি কয়লা দিয়ে দাঁত মাজবো। কয়লা দিয়ে? রঞ্জু একটু আতঙ্কিত হয়ে গেল এবং জিজ্ঞাসা করলো, আগে কখনো মেজেছিস? না, মাজিনি। তাতে কি হয়েছে? জীবনে সব কিছু একবার চেষ্টা করে দেখতে হয়। তোর আব্বু আম্মু জানে তুই কয়লা দিয়ে দাঁত মাজতে চাচ্ছিস? সব কিছু আব্বু আম্মুকে বলতে হয়, তোকে কে বলেছে? হ্যাঁ। রঞ্জু আমার দিকে কেমন জানি অবাক হয়ে তাকালো। আমি ইয়ার্কি করে বললাম, আচ্ছা বাবা, আর যদি খুব বেশি দরকারি মনে হয় তাহলে তোর টুথব্রাশ দিয়ে মাঝে মাঝে ব্রাশ করে ফেলবো। রঞ্জু রীতিমতো চিৎকার করে বলে, না না, কখনো না, প্লিজ না। আমি দাঁত বের করে হি করে হাসতে লাগলাম। রঞ্জু জ্ঞানের সাগর হলেও একটু গাধা টাইপের, সব কিছুই বিশ্বাস করে। রঞ্জু গাধা, আর আমাদের এই অপু, কিছু বলার নাই তাকে। সে গামছা পরে জাতিসংঘে ভাষণ দিবে। দেখ, তার এই ইচ্ছা পূরণ হোক, আমিও চাই। আপাতত এখানেই শেষ।